আলাইকুম। নেক্সট স্টেপ গ্লোবাল এডুকেশন থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি, কি শুনতে শোনা পাচ্ছি? যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করব তাহলে সবাই মাইক্রোফোনটা এবং ভিডিওটা একটু অফ রাখতে। আমাদের সাথে আজকের যিনি আসলে কথা বলবেন, বসনিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুবিনুর রহমান এবং তন্ময় চক্রবর্তী, এবং দুইজনই বর্তমানে বসনিয়াতে ইউনিভার্সিটি অফ বাংলা লুকাতে এমবিবিএস করতেছে। তারা থার্ড ইয়ারে আছে বর্তমানে। তো আপনাদের কোনো জিজ্ঞাসা বা বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জেনেছি অলরেডি, ফর্মের মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পেরেছি। তো আজকে আমরা এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করব এবং বসনিয়াতে আপনার যে স্টাডি যে বিষয়টা সেটা নিয়ে আমরা সবাই আলোচনা করব। তো আপনারা হয়তো জানেন যে বসনিয়া ইউরোপের একটি দেশ, যার যেটি সেনজেন নয়, তবে একটি মুসলিম মেজরিটি একটা কান্ট্রি, যার 51% মুসলিম। এবং এখানে লাইফস্টাইল ইউরোপের অন্যান্য দেশ থেকে একটু আলাদা, মানে আপনি এখানে তার্কিশ একটা ভাইব পাবেন আর কি, বা অটোমান যে একটা কালচার সেরকম একটা এখানে পাওয়া যায়। তো এখন আমরা বস্তিয়া নিয়ে আজকে আমরা সামনে আগানোর আগে আমি মুবিনুর রহমান, যিনি আমাদের সাথে যুক্ত আছেন, তাকে আমি রিকোয়েস্ট করব তার পরিচয় আপনি একটু নিজে একটু দিবেন কাইন্ডলি, এবং এরপরে তন্ময় চক্রবর্তী ভাই যিনি আছেন ওনাকেও আমরা একটু রিকোয়েস্ট করব যেন আপনাদের পরিচয় দিয়ে আপনাদের বসনিয়া সম্পর্কে এবং আপনাদের লাইফস্টাইল, কালচার এবং ওখানে কী অপরচুনিটিস আছে, এবং বাংলাদেশ থেকে কেউ যদি বসনিয়াতে পড়াশোনা করতে চায় তো কী ধরনের সুযোগ আছে সেটা নিয়ে একটু কাইন্ডলি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। আমি এমডি মুবিনুর রহমান। তো আমি এখানে থার্ড ইয়ারে এমবিবিএস থার্ড ইয়ারে আছি বর্তমানে। তো এখানে ফার্স্টে এমবিবিএসটা এমবিবিএস এর স্ট্রাকচারটা হচ্ছে বসনিয়া আর বাংলাদেশ টোটালি ডিফারেন্ট। তো কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ইউরোপের ইতালিতে ইউনিভার্সিটি অফ বলোনিয়ার আন্ডারে। বলোনিয়া যে কারিকুলামটা আছে ওই কারিকুলামটা মেনটেন করে চলে আমাদের এখানে। তো এখানে পড়ালেখার স্টাইল সম্পূর্ণ হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে হয়। আমাদের এমবিবিএস বলেন, বিবিএ বলেন, এমবিএ বলেন, তারপর এখানে ফুড ইঞ্জিনিয়ারিং আছে কিছু সাবজেক্ট। সো ওইগুলো সবগুলো হচ্ছে আমাদের বসনিয়ান কারিকুলামটা সম্পূর্ণটা হচ্ছে ইউরোপের কারিকুলাম মেনটেন করে। সো এখানকার যত সার্টিফিকেট আছে সো ইউরোপের এভরি কান্ট্রিতে, মানে প্রত্যেকটা কান্ট্রিতে, সেনজেন কান্ট্রিতে রিকগনাইজড। সো যেমন আমাদের এমবিবিএস এর জন্য যদি আমরা কাউন্ট করি, যেমন আমাদের এমবিবিএস এ আমাদের ইউনিভার্সিটি যে সার্টিফিকেটটা সেটা হচ্ছে H++, যার মানে ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে রিকগনাইজ। জাস্ট শুধুমাত্র যেমন জার্মানির কথা যদি হিসাব করি, জার্মানির কথা হিসাব করলে আমাদের এই সার্টিফিকেটটাতে শুধুমাত্র আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজ এক্সাম দিলে আমরা অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা এখানে জব করতে পারবো, অ্যাজ এ জুনিয়র ডক্টর হিসেবে। আর যদি বাংলাদেশ থেকে করতে হয়, কেউ যদি বাংলাদেশ থেকে এমবিবিএস কমপ্লিট করার পরে এখানে যদি জার্মানিতে জব করতে চায়, তাকে এক হচ্ছে লাইসেন্স এক্সাম দিতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে তাকে আবার আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ এক্সামও ক্লিয়ার করতে হয়। বাট আমাদের জন্য যে সার্টিফিকেটটা আছে সেটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, তো আমাদের জন্য আর এই ক্ষেত্রে সেকেন্ড ভাবে কোনো লাইসেন্স এক্সাম দেওয়া এগুলো কিছু দিতে হয় না। জাস্ট নর্মাল একটা রিকোয়ারমেন্ট টেস্ট দিতে হয় আর একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলেই। বা এই জন্যই মানে ইউরোপের যদি বলেন যে সেনজেন কান্ট্রিতে ঢোকা এখন একটুখানি এই টাইম একটুখানি ক্রিটিক্যাল হয়ে গেছে, কারণ অনেক জায়গায় ভিসা রেশিও ভালো না। তারপর হচ্ছে যেমন রিসেন্টলি নেদারল্যান্ডে কতগুলো স্টুডেন্টে ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, যেমন ব্লক অ্যাকাউন্ট ফেক দেখা, মানে ভিসা রিজেক্ট গেছে। সো এখানে ব্লক অ্যাকাউন্টেরও কোনো প্রবলেম নাই। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে কোনো কতবার যে আমরা এই ইনটেকে নেদারল্যান্ডের ব্যাংক কিছু না কোনো ব্যবসা দিয়েছে দুই আচ্ছা, নাম্বার ভাই আমরা কোশ্চেন এবং অ্যান্সার সেশন সবার লাস্টে করি। আগে একটু বেসিক কথা আলোচনা করে পরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন করব। একটু ওনাকে একটু বলতে দেন, এরপর আমরা শুরু ব্যাংক করব। কাগজ কাগজ আচ্ছা, এখানে যেমন ব্লক অ্যাকাউন্টের কোনো প্রবলেমটা নাই। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে আইএলস রিকোয়ারমেন্টটাও নাই। কারণ এখানে আইএলস রিকোয়ারমেন্ট বিভিন্ন কান্ট্রিতে আইএলস রিকোয়ারমেন্ট একটা মেজর ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে স্টুডেন্টদের আইএলস এর একটা রিকোয়ারমেন্ট আছে যে 6.5 বা 7 এরকম একটা রিকোয়ারমেন্ট লাগে। সো এখানে ওরকম রিকোয়ারমেন্ট নেই। আর এবং ব্যাংক স্টেটমেন্টের বা ব্লক অ্যাকাউন্টেরও কোনো রিকোয়ারমেন্ট নাই। সো এই জিনিসটা ইজি একটা স্টুডেন্টের জন্য, যে একটা হ্যাসেল, যেমন আইএলস দেওয়া অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি, বেশিরভাগ স্টুডেন্ট যেমন আইএলস দিতে ভয় পায়। তো তাদের জন্য এটা একটুখানি কমপ্লিকেটেড হয়ে যায় যে আইএলসটা ক্লিয়ার করা। তারপর আবার ব্লক অ্যাকাউন্ট এখন অনেকের যেমন স্টেবলও না অনেক কিছুতে,
যেমন ফিনান্সিয়াল ব্যাপারটা অনেকটা স্টেবল না, তখন সেই ক্ষেত্রে কি হয় তাদের হচ্ছে আইএলস এর তখন এই ব্লক অ্যাকাউন্টে অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়। সো এখানে যেহেতু ব্লক অ্যাকাউন্টের প্রবলেমটা নেই, তো এই সিচুয়েশনটা একটুখানি যদি আমরা একটা হিসাব করি আদার্স ইউরোপিয়ান কান্ট্রি থেকে, তো এটা একটুখানি ইজি। আর এখানে যদি বলি ভাইয়া ভিসা রেশিও 100%। যখন একটা স্টুডেন্ট এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে, যেমন এমবিবিএস নার্সিং এর জন্য এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার পরেও তাদের একটা এখান থেকে ইনভাইটেশন লেটার, মানে টিউশন ফি পেমেন্ট করার পর ইনভাইটেশন লেটার পাঠানো হয়। কারণ ইনভাইটেশন লেটার পাঠানো মানে তার ভিসা 100% হবে, কারণ ভিসা রেশিও এখানে 100% সবার জন্য। সো সবকিছু যদি হিসাব করা হয়, তো আমার মতে বসনিয়া বেস্ট, কারণ এখানকার কালচার, হ্যাঁ ওল্ড জেনারেশন যারা ইংলিশ পারে না, বাট বাকি যারা ইয়াং জেনারেশন আছে, মিডল এজ আছে, তারা সবাই ইংলিশ পারে, তো সবাই কোঅপারেট করে। তো এখন পর্যন্ত আমি কোনো রেসিজম ফেস করি নাই, এখন পর্যন্ত আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। সো আমি আমার মতে বসনিয়া আমার কাছে বেস্ট একটা অপশন মনে হয়েছে, কারণ এখানকার সার্টিফিকেট যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, সো এই সার্টিফিকেটগুলো দিয়ে আমি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যেতে পারো। আর যেহেতু সেনজেন কান্ট্রিগুলো আমার পাশে, তো আমার জন্য ইজি হয় যে 1 বছর পরে যখন আমরা সেনজেন ভিসার অ্যাপ্লাই করি, তখন ওইটা হচ্ছে আরো ইজি হয়ে যায়। তখন যেমন বাংলাদেশ থেকে সেনজেন ভিসা সরি বাংলাদেশ থেকে সেনজেন ভিসার অ্যাপ্লাই করতে হলে আমাদের মনে করেন অনেক কিছু দেখাইতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। এখানে আবার ওরকম কিছু না, তেমন একটা সিরিয়াস না, আপনি কিছু স্পেসিফিক ডকুমেন্ট দেখাই দিলে তখন আপনি ইজিলি সেনজেন ভিসার অ্যাপ্লাই করতে পারবেন, এবং ভিসা হয়েও যায়। হাইস্ট 45 ডেজ লাগে সেনজেন ভিসা। তো এইগুলা সবকিছু যদি পার্সপেক্টিভ যদি আমরা খেয়াল করি, যে বসনিয়া একটা বেস্ট অপশন স্টুডেন্টদের জন্য। থ্যাংক ইউ সো মাচ মমিনুর রহমান। আমি রিকোয়েস্ট করব আমাদের যে আরেকজন অতিথি আছেন তন্ময় চক্রবর্তী, ওনাকে কিছু বলার জন্য বসনিয়া সম্পর্কে। তো আসসালামু আলাইকুম। আমি তন্ময় চক্রবর্তী। আমি চিটাগং, মানে আমার বাড়ি হচ্ছে চিটাগং। তো আমি এখানে আছি 3 বছর হলো বসনিয়াতে। সেম ইউনিভার্সিটিতে আমিও মেডিকেল পড়ছি, এমবিবিএস। তো আমার সাথে যদি বলতে চাই, আমার সাথে বসনিয়ার এক্সপিরিয়েন্স দুর্দান্ত, অনেক ভালো। তার কিছু রিজন আছে। ফার্স্ট অফ অল রিজন হলো এখানকার ওয়েদার। এখানকার ওয়েদার দুর্দান্ত, প্রচুর ক্লোজ টু নেচার ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল খুব বেশি ক্রাউডেড না, মানুষজন অনেক বেশি হেল্পফুল। তারপর ল্যাঙ্গুয়েজের কথা যদি বলতে পারি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কিন্তু এখানে মানুষজন অনেক হেল্পফুল। সো আই ডোন্ট থিঙ্ক সেটা একটা ম্যান্ডেটরি কোনো একটা ইস্যু বলে। সেকেন্ড ফ্যাক্ট সেটা হলো, এবার আসি কারিকুলামের দিক থেকে। আমার কালিগ অলরেডি বললো যে এখান থেকে পড়াশোনা করলে কি কি ফ্যাসিলিটিস গুলো পাওয়া যাচ্ছে। ফার্স্ট অফ অল ইজি ওয়ে টু ইউরোপ। আপনি স্পেশালি আমি যদি আমার কথা বলি, বা আমরা যারা মেডিসিন পড়ছি ওদের কথা যদি বলি, আমরা জাস্ট এখানে শেষ করার পর, এখানে আমার 6 বছরের কোর্স শেষ করার পর আমি জাস্ট যে কোনো যদি কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে যাই, জাস্ট আমার ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে হয়, দ্যাটস ইট। তারপর আমি ওই দেশে চাইলে প্র্যাকটিস করতে পারবো। সো আমার কাছে আসলে তিনটা অপশন। আমি চাই দেশে যেতে পারি, আমি চাইলে ইউরোপের কোনো কান্ট্রিতে প্র্যাকটিস করতে পারি, বা আমি যদি চাই আমি আবার এখানেও মানে বসনিয়াতে আমি কন্টিনিউ করতে পারি। প্লাস পাশাপাশি যদি বলি, পড়াশোনার মান যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। স্যার প্রফেসররা যথেষ্ট হেল্পফুল, এন্ড সবাই ভালো ইংলিশ পারে। তো এই আর কি, খারাপ না, ভালোই। আমার আমার মানে আমার পার্সপেক্টিভ থেকে বসনিয়া ওয়ান অফ দ্য বেস্ট অপশন এখনকার সিচুয়েশন অনুযায়ী। স্পেশালি আমাদের বাংলাদেশিদের জন্য এখন আমি যা দেখছি, অনলাইনে যা দেখছি, দিন দিন আসলে জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে অন্যান্য কোনো একটা দেশে সেটেল হওয়াটা। তো কম্পেয়ার টু অন্যান্য দেশের তুলনায় মানে বাংলাদেশিদের জন্য বসনিয়া এখন অনেক বেটার একটা অপশন, স্পেশালি ফর স্টুডেন্টস। সো দে আর রিয়েলি eager টু অ্যাকচুয়ালি রিসিভ আস অ্যাজ এ স্টুডেন্টস। তো এতটুকুই বলবো আর কি আমি। থ্যাংক ইউ সো মাচ। তো স্টুডেন্টদের কিছু কোশ্চেন ছিল, যেটা আসলে আপনার দুইজনকে আমরা আসলে জিজ্ঞেস করতে চাই। প্রথমত, এই বসনিয়াতে যাওয়ার জন্য আমাদের কি, বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে আইএলটিএস লাগবে কিনা, বা কোনো অন্য ধরনের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে কিনা? না, নর্মালি কোনো ধরনের আইএলটিএস থেকে শুরু করে ওরকম কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দরকার নেই। তো এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট অ্যাকচুয়ালি। এটা কি বোথ ব্যাচেলার্স এন্ড মাস্টার্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোথ। আচ্ছা, তাহলে এটা একটা ভালো সুযোগ। আচ্ছা, আরেকটা যেটা বর্তমানে এখানে আপনার, জি এখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই, যে যখন এমবিবিএস আর নার্সিং এর কথা চিন্তা করি, তখন আমাদের একটা নর্মাল এন্ট্রান্স এক্সাম হয়।
নর্মাল এন্ট্রান্স এক্সাম মানে অনলাইন বেসড একটা এক্সাম হয়। আর সেকেন্ড জিনিস, বিবিএ এমবিএ এর জন্য নর্মাল একটা ভাইভা হয়, যেটা ভাইভাটা সম্পূর্ণটা অর্গানাইজ করা হয় ইউনিভার্সিটি থেকে। নর্মাল একটা ভাইভা মিন্স আপনার পার্সোনাল সম্পর্কে আস্ক করবে, আপনি কোথা থেকে আসছেন, আপনি কেন এই বসনিয়া চুজ করলেন, তারপরে কি কারণে এই সাবজেক্টটা চুজ করা, আপনার যদি এমবিএ হয় সেক্ষেত্রে ওই সাবজেক্টটার আপনার যে বিবিএ করছেন ওই বিবিএ তে কোন সাবজেক্টটা মেজর ছিল। এ তো নর্মাল, মানে নর্মাল একটা অ্যাজ ইউজুয়াল যেমন আমরা নর্মালি কেউ কথা বলতেছি ঠিক সেম জিনিসটাই বলবে। সো ওইটা আমি মনে করি না এতটা ক্রিটিক্যাল হবে স্টুডেন্টদের জন্য, কারণ যারা নর্মালি বাংলাদেশে বাইরে আসার প্ল্যান করতেছে তারা মোটামুটি সবাই ইংলিশ পারে, আমি একটু আশা করি যে মোটামুটি ইংলিশ পারে, যে কমিউনিকেশন করতে পারবে, তো তাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। না, কোনো প্রকার এমওআই থেকে শুরু করে কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দরকার হয় না ফার্স্ট অফ অল, কারণ এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, ইংলিশ আপনার ওটার জন্য দরকার যাতে আপনি যে পড়াশোনা করবেন আপনার অতটুকু অ্যাবিলিটি থাকতে হবে জাস্ট ফর টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার দে আর সেইং প্রফেসরস, দ্যাটস ইট। অ্যান্ড নর্মাল কমিউনিকেশন, যাতে করে আপনি এখানকার মানুষের সাথে নর্মালি কমিউনিকেট করতে পারে যতক্ষণ পর্যন্ত ভাষাটা আপনি নিজে আয়ত্তে আনতে পারতেছেন না, দ্যাটস ইট। নর্মালি কোনো প্রকারের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে না। আচ্ছা, এরপরে যেমন কোশ্চেন যেগুলো ছিল যে বর্তমানে কোন কোন ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্ট যেতে পারবে এবং কি কি প্রোগ্রাম অফার চলতেছে। তো এখানে দুইটা ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্ট সারায়েভো, যেটা হচ্ছে এখানকার ক্যাপিটাল সারায়েভোতে, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বানালুকা, যেটাতে আমি বর্তমানে স্টাডি করতেছি। তো এটা হচ্ছে বানালুকা সিটিতে। তো ইউনিভার্সিটি অফ ইস্ট সারায়েভো হচ্ছে 4টা সাবজেক্টে ওরা অফার করছে। একটা হচ্ছে এমবিবিএস নার্সিং, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অয়েল অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর ফর এমবিবিএস, ফর বানালুকা ইউনিভার্সিটির জন্য তারা অফার করছে এমবিবিএস, নার্সিং, দেন ব্যাচেলর অফ ইকোনমিক্স অ্যান্ড ব্যাচেলর অফ এমবিএ, যেটা মাস্টার্স অফ ইকোনমিক্স। তো 4টা সাবজেক্টে তারা হচ্ছে অফার করছে। তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এমবিবিএস এর ক্ষেত্রে নর্মাল এন্ট্রান্স এক্সাম হবে, নার্সিং এর ক্ষেত্রেও সেম জিনিসগুলাই। বাট ইয়ার ক্ষেত্রে একজন কোশ্চেন আস্ক করছে যে তার আইএলটিএস এ 6.5 আছে, বাট তাকে কি ইন্টারভিউ দিতে? হ্যাঁ, ইন্টারভিউ সবাইকে অ্যাটেন্ড করতে হবে। বিবিএ এমবিএ তে যারা আসবে তাদের দুজনকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। বাট এটা কোনো, আমি বারবার বলতেছি, এটা কোনো মেজর ইন্টারভিউ না, এটা ইজি ইন্টারভিউ হবে। সবাই ইজিলি অ্যাটেন্ড করলে এই ইন্টারভিউতে পারবে, আমি মনে করি, যারা বাংলাদেশ থেকে আসতে চায়। হ্যাঁ, জাস্ট লাইক মাইনর কোশ্চেন, আপনি কোথা থেকে আসছেন, আপনি কোথায় পড়বেন, আপনি কোন সাবজেক্টে পড়তেছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন, লাইক দিস। ইটস নাথিং লাইক সিরিয়াস, সামথিং লাইক দিস, দ্যাটস ইট। এখানে ওরকম কোনো মানে সিরিয়াস ইন্টারভিউ না অ্যাকচুয়ালি ওটা। আচ্ছা, অ্যাডমিশন পাওয়ার জন্য ইউনিভার্সিটিতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়? অ্যাডমিশন পাওয়ার জন্য যদি আমি বলি নার্সিং, এমবিবিএস অ্যান্ড বিবিএডটা যদি আমি বলি স্পেসিফিক্যালি, তো এদের ক্ষেত্রে 10th এর সার্টিফিকেট, মার্কশিট, অ্যান্ড দেন 12th এর সার্টিফিকেট, মার্কশিট, অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে ডকুমেন্ট অ্যাপাস্টেটল লাগে। এই দুটো ডকুমেন্টের অ্যাপাস্টেটল এবং পুলিশ ক্লিয়ারেন্স। অ্যান্ড দেন যারা মাস্টার্স আসবে তাদের জন্য শুধুমাত্র অনার্সের একটা সার্টিফিকেট লাগবে, তো ওগুলোর অ্যাপাস্টেটল লাগে। সো এই কয়টা স্পেসিফিক ডকুমেন্ট গুলো হইলেই হয়। আর স্পেশালি দ্য পুলিশ ক্লিয়ারেন্স। সো এই স্পেসিফিক 4-5টা ডকুমেন্ট। নর্মালি এফডিআর শো করতে হয় না, প্লাস পাশাপাশি হচ্ছে আপনার ওরকম কোনো মানে ফিনান্সিয়াল একটা ব্যাংক অ্যাকাউন্টের দেখাতে হয়, কিন্তু এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আর ইন্ডিয়ান ভিসার ব্যাপারে একজন কোশ্চেন করলো, ইন্ডিয়ান ভিসার ব্যাপারে আই থিঙ্ক সো মানে এখন একটু কমপ্লিকেটেড চলতেছে, বাট দ্যাট ডাজন্ট মিন যেটা সবসময় যেটা চলবে। আর এখন জিনিসপাতিগুলো আসলে ধীরে ধীরে ভালোই হচ্ছে। সো ইন্ডিয়া হলে ইন্ডিয়া আনলে আমাদের কাছে আরো 2-3টা অপশন থাকে, শুধু এমন না যে শুধু ইন্ডিয়াতে গিয়ে আপনি ভিসা নিতে পারবেন, তাইলে আপনারা মালয়েশিয়াও যেতে পারেন। সো সেম থিং অ্যাকচুয়ালি, খরচ আই ডোন্ট থিঙ্ক সো খুব বেশি বাড়তি পড়ে। আচ্ছা, নেক্সট কিছু কোশ্চেন ছিল যেমন ওখানে বর্তমানে কেউ যদি যায় আর কি, ভিসা পাওয়ার পরে কেউ গেল, সেই ক্ষেত্রে তাদের বর্তমানে ওয়ার্ক অপরচুনিটিস মানে পার্ট টাইম তারা কি করতে পারবে কিনা? এখানে যদি আমি বলি পার্ট টাইম জবের স্পেশাল হচ্ছে গ্লোবো আছে। গ্লোবো যেমন পার্ট টাইম জবের জন্য বেস্ট,
গ্লোবোর কথা যদি বলি, গ্লোবো আছে, এরপর আছে আপনি সবচেয়ে বড় কথা কি এখানে আপনি যখন আসবেন আপনাকে নিজেকে কমিউনিকেট করে নিজের জবটা নিজে বের করে নিতে হবে। এমন না যে আপনাকে কেউ বের করে দিবে স্পেশাল, যেমন আদার্স কান্ট্রিতে এজেন্সি আছে যারা জব বের করে দেয়। আপনাকে নিজেকে কমিউনিকেট করে নিজের জবটা বের করে নিতে হবে। যেমন যদি বলি ফুড ডেলিভারি জবের মধ্যে গ্লোবো আছে, গ্লোবো খুব ভালো একটা অপশন স্টুডেন্টদের জন্য। তারা নিজেদের মতো সেশন বুক করতে পারে, 1 ঘন্টা করে সেশন বুক করে তারা জব করতে পারে। আর যদি না হয়, যেমন এমবিবিএস এর ক্ষেত্রে যদি বলি, এমবিবিএস নার্সিং ক্ষেত্রে স্টুডেন্টের পক্ষে এতটা সম্ভব না, সপ্তাহে 6 দিন ক্লাস থাকে, তো এটা সম্ভব না। কিন্তু তারা যদি চায় তারা হ্যাঁ 2-3 ঘন্টা করে জব করতে পারবে। কিন্তু যদি বলি ব্যাচেলার্স এর ক্ষেত্রে আর মাস্টার্স এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের সপ্তাহে হয়তো বা 2-3 দিন ক্লাস থাকবে, বাকি টাইমটা তারা জব করতে পারবে। এবং এখানে অপরচুনিটিস আছে, যেমন হচ্ছে রেস্টুরেন্টে জব করতে পারবে। এছাড়াও যদি সে কোনো কোম্পানিতে তার এক্সপিরিয়েন্স থাকে সেখানে সেই কোম্পানিতেও জব করতে পারবে। বাট এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে তার কমিউনিকেশন স্কিলের উপরে। সে আসলে নিজে জবটা বের করে নিতে পারতেছে কিনা, সে কি আসলে জবটা অর্গানাইজ করতে পারতেছে না, সেটা তার উপরে ডিপেন্ড করতেছে। যেমন গ্লোবো ইজি, গ্লোবো যে কেউ কাউরে লিঙ্ক শেয়ার করে দিলে হবে। বাট আদার যেমন রেস্টুরেন্টের জব, সেক্ষেত্রে তাকে নিজেই বের করে নিতে হবে সবকিছু। এখানে একটা ব্যাপার আমি একটু বলি, সেটা হচ্ছে জবের ব্যাপারটা আসলে কি, আপনি শুধু এখানে না যে কোনো ইউরোপ কান্ট্রিতে আপনি জব করতে যাবেন, দ্য মেইন থিং যেটা খুব বেশি ম্যাটার করে সেটা আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কেমন। সো আই থিঙ্ক দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আপনি ল্যাঙ্গুয়েজ যদি ধরেন 1 বছরের মধ্যে আপনি অনেক ভালো ল্যাঙ্গুয়েজ পান, তাহলে আপনার জন্য জব করা বা জব ম্যানেজ করা কোনো ব্যাপার না, অনেক ইজি। আপনি যেখানে ইচ্ছা সেখানে জব করতে পারবেন। তো আই থিঙ্ক জাস্ট ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে। আর আমাদের ক্ষেত্রে ও অলরেডি বললো যে আমরা যারা এমবিবিএস স্টুডেন্ট আছি, আমাদের দেখা যায় মাঝে সপ্তাহে 7 দিনে ক্লাস থাকে না, আমাদের কোনো ফিক্স টাইমিং নেই। আপনি অন্যান্য সাবজেক্টে যেমনটা থাকে যে না ডেইলি মানে সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, একটা ফিক্সড একটা টাইমিং। আমাদের ক্ষেত্রে এমন না। আমাদের ক্ষেত্রে যখন প্রফেসররা, কারণ ওরাও ডক্টর, ওরাও বিজি থাকে, সো আমাদের কোনো ফিক্স কোনো টাইমিং নেই। সো অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে ওর জন্য আমাদের জন্য গ্লোবাল অপশনটা বেটার। কিন্তু এটা ছাড়া অনেক অপশন আছে, বাট আপনাকে একটু ওটা কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। তো এই আর কি। আচ্ছা, তাহলে পার মান্থলি কিরকম একটা অ্যামাউন্ট থাকবে, এবং যে অ্যামাউন্টটা হবে সেটা দিয়ে লিভিং খরচ ওঠানো যাবে কিনা, এবং লিভিং খরচ এখন একদম। কিরকম হ্যাঁ খরচ হ্যাঁ হবে মান্থলি, একটু একটা ধারণা দেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিভিং খরচ একদম ইজিলি তোলা যাবে। মানে নর্মালি আমি তো একটা মেডিকেল স্টুডেন্ট, সো বুঝতে পারতেছেন আমি ওরকম করে কাজ করতে পারি না, যেটা সত্যি কথা। কিন্তু আমি এখন গ্লোবোতে যেমন করে কাজ করতেছি ওরকম করে কাজ করলেও আমার জন্য লিভিং কস্ট উঠানো একদম ইজি। তো লিভিং কস্ট আপনি একদম ইজিলি তুলে ফেলতে পারবেন। ধরেন আপনার এখানে লিভিং কস্ট যায় প্রতি মাসে 500 থেকে 600 মার্ক, যেটা ইউরোতে কনভার্ট করলে আসে 300 ইউরোর মতো, 200 থেকে 300 ইউরো। সো আই থিঙ্ক এটা অত খুব বেশি না। আপনি নর্মালিও যদি কাজ করেন, মানে আমি বললাম যেটা আপনি পড়াশোনা করতেছেন তার পাশাপাশি আপনি জব করবেন জাস্ট ফর ইওর লিভিং কস্ট, এটা একদম ইজি তোলা। লিভিং কস্ট তোলানো একদম ইজি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মানে এটা একটা বড় বিষয় যে স্টুডেন্ট আসলে চিন্তায় থাকে যে পড়াশোনা করার সাথে আমি খরচ ওঠাতে পারবো কিনা, নাকি বাংলাদেশ থেকে নেওয়া লাগবে। আচ্ছা, তো এখন টিউশন ফিজের রেঞ্জ কীরকম আছে আর কি, এবং কি কি সাবজেক্ট অফার করতেছে? টিউশন ফি এর যদি রেঞ্জের কথা বলা হয়, তাহলে এখানে টিউশন ফি ফার্স্টে যদি এমবিবিএস এর কথাটা বলি, এমবিবিএস এর কথাটার ক্ষেত্রে 2500 ইউরো ফার্স্ট সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারে 2000 ইউরো। এবং এটা হচ্ছে বানালোক ইউনিভার্সিটিটা বলতেছি আমি। যদি বাকি এমবিএ বিবিএ এর ক্ষেত্রে আরো কম, যেমন বিবিএ এর ক্ষেত্রে পার ইয়ারে আপনাকে 2000 ইউরো দিতে হবে, যেটা হচ্ছে আমাদের হাফেরও হাফ বলা যায়। পার ইয়ারে 2000 ইউরো দিতে হবে। আর হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে এটা তো 2 বছরের স্টাডি প্রোগ্রাম। সো 2 বছরের স্টাডি প্রোগ্রামের ক্ষেত্রে একটা সুবিধা কি, তো এখানে হচ্ছে টোটাল 4500 ইউরো 2 বছরে। ফার্স্ট ইয়ারে 2500 ইউরো দিতে হয়, এবং সেকেন্ড ইয়ারে হচ্ছে 2000 ইউরো দিতে হয়। আর এখানে মাস্টার্সের দুইটা অপশন আছে। একটা হচ্ছে এটা হচ্ছে ডুয়েল প্রোগ্রাম, ডুয়েল কান্ট্রি প্রোগ্রাম, যেটা হচ্ছে এখানে 1 বছর এখানে 1 বছর করবে বসনিয়াতে, আর বাকি 1 বছর করবে ইতালির গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে। তো দুইটা যখন এখানে ডুয়েল প্রোগ্রাম, আরেকটা সুবিধা, যদি একটা স্টুডেন্ট 90% ক্লাস অ্যাটেন্ড থাকে, সেকেন্ড জিনিস স্টুডেন্ট যদি তার পড়াশোনা ভালো থাকে, তার যদি তার যেমন গ্রেডটা ভালো রাখে, যেমন 4 এর মধ্যে আউট অফ সে 3.65 3.75 আনতে পারে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, ইতালিতে যখন ভিসার অ্যাপ্লাই করা হবে, এবং যদি প্রফেসরদের সাথে ভালো কমিউনিকেশন থাকে, তখন যখন ভিসার অ্যাপ্লাই করা হবে তখন তার জন্য ইজি হয়ে যাবে ইতালিতে মুভ করা। থাকে 7 দিন ক্লাস, 6 দিন ক্লাসের মধ্যে যদি সপ্তাহে সে একদিনও ক্লাস অ্যাটেন্ড না করে, সে যদি ঠিকভাবে পড়াশোনা না করে, সে যদি রিটেক দিতে হয় তাকে এক্সামে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য ওই ইতালির ভিসাটা এতটা ইজি হবে না। কারণ সবকিছু যেহেতু গভর্নমেন্ট, এবং সার্টিফিকেটটাও আসবে ইতালিয়ান ইউনিভার্সিটি,
কমপ্লিকেটেড হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে। যদি না হয় তখন সেক্ষেত্রে স্টুডেন্ট যদি ভালো করে কমিউনিকেশন করতে না পারে, ভালো করে রেজাল্ট উঠাইতে না পারে, তখন তাকে 2 বছর বসনিয়াতে করতে হবে। তাহলে তার ওই ইতালির অপশনটা সে গ্র্যাব করতে পারলো না। সামনে তো সেকেন্ড জিনিস, দিল, হ্যাঁ। থার্ড জিনিস হচ্ছে ইতালিতে যাওয়ার পরে স্টুডেন্টের কি সুবিধা আছে, স্টুডেন্ট ওইখানে সে সে 1 বছরের একটা ওয়ার্ক ভিসার মানে মানে জব খোঁজার জন্য একটা টাইমিং থাকবে, যে 1 বছরের মধ্যে তাদের একটা ভিসা দিবে, যে 1 বছরের মধ্যে তারা জব খুঁজে পাবে। যদি তারা ওই 1 বছরের মধ্যে জব খুঁজে পায় তাহলে ইতালিতে সেটেল হয়ে গেল, যদি জব খুঁজে না পায় তাহলে আবার দেশে ব্যাক করতে হবে। সো এই অপশনটা। আর যদি বলি এমবিবিএস একটু কস্টলি, এমবিবিএস 2 জায়গায়, যেমন কোচা ইউনিভার্সিটি অফ সারায়েভোতে একটু কস্টলি, সেম বাট ইয়ার থেকে কম। আমাদের বানালোকা সিটি থেকে ওইখানে কস্ট একটু কম, ওইখানে ৩,৮৮৮ ইউরো লাগে পিজা শপ ইয়ারলি, আর আমাদের এখানে 4,500 ইউরো লাগে। নার্সিং এও সেম ভাবে কম, এবং বিবিএ ওইখানে ফুড ইঞ্জিনিয়ারিং ওটাও মোটামুটি কম আছে। সো হিসাব করলে এমবিবিএস টা একটু কস্টলি, বাট বাকি সবকিছুই কম আছে এখানে, টিউশন ফি থেকে শুরু করে সবকিছুই কম। যেমন ফোচাতে লিভিং কস্টটাও মোটামুটি কম। বানালোকা এটা হচ্ছে সম্পূর্ণ একটা সিটি এরিয়া, সো এখানে একটু লিভিং কস্ট একটু বেশি। মিটিং শেষ করে কত আচ্ছা, বেশিরভাগই কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাকি? বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে 2টা সাবজেক্ট তারা অফার করতেছে। এক হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড অয়েল এন্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। যেমন আমার বিবিএ ছিল ফিনান্স এন্ড ব্যাংকিং এর উপর, তো আমি চাচ্ছি যে এমবিএ যাতে ফিনান্স এন্ড ব্যাংকিং থাকে, তো সেটা কি পসিবল না? না, এখন তারা অফার করতেছে মাস্টার্স অফ ইকোনমিক্স। শুধু ইকোনমিক্স, তাই তো? হ্যাঁ, মাস্টার্স অফ ইকোনমিক্স এর উপরে অফার করতেছে তারা। স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত অ্যালাউ করে? স্টাডি গ্যাপ 4 বছর, সর্বোচ্চ 4 বছর তারা অ্যালাউ করে। সর্বোচ্চ 4 বছর হলে ভাই, এই যে গ্রাজুয়েশন শেষ হতে তো অনেক আগে, তো স্টাডি গ্যাপ তো এখানে অনেক হয়ে যায় আমার। দেখেন এখন এজ ফ্যাক্টরটাও আছে। আপনি অ্যাপ্লাই করলেন সবকিছু, বাট আপনার ভিসা রিজেকশনের পসিবিলিটিসটা থাকবে এখানে। কারণ কি সর্বোচ্চ তারা 4 থেকে 5 বছর হচ্ছে, সর্বোচ্চ 4 থেকে 5 বছর তারা হচ্ছে এজ গ্যাপটা, স্টাডি গ্যাপটা অফার করে, কিন্তু এর থেকে বেশি কেউ করে না। এটা কি হচ্ছে যে মানে গ্রাজুয়েশনের পরে নাকি ইন্টারমিডিয়েটের পরে? না, গ্রাজুয়েশনের পরে। আপনি যদি মাস্টার্সে আসেন তখন সেই ক্ষেত্রে আপনার গ্রাজুয়েশনের পরে, তখন কারণ তখন আপনি বিবিএ কমপ্লিট করছেন, কমপ্লিট করার পরে 4 বছর বা গ্যাপ আছে, তখন সেই ক্ষেত্রে আপনি আসতে পারবেন। এখন মনে করেন আমার মাস্টার্স তো শেষ, হ্যাঁ, তাহলে কি আমি মাস্টার্স দেখাতে পারবো? আপনার মাস্টার্স শেষ, আবার মাস্টার্স দেখাইতে চাচ্ছেন? মানে না, তা আপনি শুনেন, এখানে একটা Second ব্যাপার, masters. আপনার যেটা একবার মাস্টার্স, হ্যাঁ সেকেন্ড মাস্টার্স, আই ডোন্ট থিংক সেটা দেখানোর দরকার আছে বলে, বুঝেন না? তো তাহলে তো স্টাডি গ্যাপটা বেশি হয়ে যায় ভাই। হ্যাঁ, না ওটাই বলতেছি আর কি, এখন এটা ডিপেন্ড করতেছে, বুঝেন নাই? সো মানে আপনি যদি মাস্টার্স দেখাতে চান, ফিস রেশিও তো ওরকম এফেক্ট করবে না, কিন্তু আপনার স্টাডি গ্যাপটা একটু প্রবলেমেটিক সিচুয়েশন এখানে, এটা আর কি, বুঝেন? এখন আপনি ওই মাস্টার্স যদি দেখাতে না চান, তখন সেক্ষেত্রে এটা আরো বড় হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারতেছি। কিন্তু আপনি একবার মাস্টার্স দেখালে আবার সেম কোশ্চেনটা হচ্ছে, আপনি একবার মাস্টার্স করছেন আপনি আবার করবেন, তো এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্ট, আমরা যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের আছে তারাও কি অ্যাপ্লাই করতে পারবো ব্যাচেলর? হ্যাঁ, অবভিয়াসলি যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, এটাতে কোনো মেজর ফ্যাক্টর হবে না। বাট স্টাডি গ্যাপটা অবভিয়াসলি 4 বছর, এটা মাথায় রাখতে হবে। আমার ভাইয়া স্টাডি গ্যাপ নাই, আমার 24-এর রেজাল্ট আউট হয়েছে, 25-এর সার্টিফিকেট পাইছি। ওকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না সেই ক্ষেত্রে, না ইঞ্জিনিয়ারিং এর জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি আমরা অনেক এখন কিছু হচ্ছে জেনেছি যে আর কি। আমরা কিছু আপনারা বলছিলেন, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল কোশ্চেন অ্যান্সার সেশনটা একটু পরে করি, মানে সবকিছুটা শেষ হলে। ভাইয়া, একটা কোশ্চেন হচ্ছে যে আপনারা বলছিলেন যে ওকে আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট আর ট্যুরিজম ম্যানেজমেন্ট কোন সাবজেক্ট আছে ব্যাচেলর? না, এটা এখন রিসেন্টলি বসনিয়াতে আমাদের এখানে হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম সাবজেক্টটা স্টার্ট হয় নাই, বাট এটা অন্য কান্ট্রিতে আছে। সো এটা এখন পর্যন্ত এখানে স্টার্ট হয় নাই, তো এটা স্টার্ট হতে একটু টাইম লাগবে, এক বছরের মতো লাগবে। মোটামুটি সব সাবজেক্ট নিয়ে কাজ চলতেছে, তো এটা জাস্ট 1 বছরের মতো লাগবে। বিভিন্ন সাবজেক্ট যেমন সিএসসি, আদার এআই ইঞ্জিনিয়ারিং, সবকিছু নিয়ে কাজ চলতেছে, তো এটা 1 বছরের মতো লাগবে সবকিছু স্টার্ট হবে। যারা অনার্স কমপ্লিট করলো এখন তারা মানে কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে? যারা অনার্স কমপ্লিট করছে তারা অবভিয়াসলি মাস্টার্স অ্যাপ্লাই করবে। মাস্টার্সে করবে মানে কোন সাবজেক্ট আছে? ইকোনমিক্স, একটা সাবজেক্টে
ব্যাকগ্রাউন্ড যেটাই হ্যাঁ, হোক accept যাদের ব্যাকগ্রাউন্ড বিজনেস তারা কি ইকোনমিক্স করতে হবে? অবভিয়াসলি কোনো প্রবলেম নাই, এখানে ইকোনমিক্সে করতে পারবেন, কারণ করতে। এখানে মাস্টার্স আমার হচ্ছে জার্নালিজম মিডিয়া এন্ড কমিউনিকেশন অনার্স ছিল, এখন কি আমি পারবো এটা? জার্নালিজম মিডিয়া এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যাডমিশন কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে যে আসলে জার্নালিজমের ক্ষেত্রে এই ক্ষেত্রেটা জিনিসটা একটু দেখতে হবে। আচ্ছা ভাই, আমরা ভাইয়া question answer টা যারা একটু পরে করি ব্যাচেলরে ভাইয়া। ফার্মেসি ব্যাকগ্রাউন্ড তারা কি পারবে ইকোনমিক্সে মাস্টার্সে? ভাইয়া আমরা কোশ্চেন সেশনটা মনে হয় লাস্টে করলে বেটার হইতো, হ্যাঁ। কারণ অনেকগুলো মানে আপনার কাছে কোশ্চেন আছে, তো কোশ্চেন সেশনটা একে একে লাস্টে করলে একজন একজন করে হ্যান্ড রেজ করবে, তারপর আমরা কোশ্চেন সেশনটা করলে বেটার, কারণ এখানে অনেকগুলো কোশ্চেন একবার আসতেছে, তো এখানে অ্যান্সার করা একটুখানি ক্রিটিক্যাল। তো একে একে হ্যান্ড রেজ করবেন, তারপর আমরা ভাইয়া চালু করে দিবেন তাদের মাইক, তারপর হচ্ছে আমরা কোশ্চেন সেশনটা রাখবো, ঠিক আচ্ছা, আছে? এখন নেক্সট কোশ্চেনে আসি আর কি। ধরেন কেউ অ্যাডমিট নিল, অ্যাডমিট নেওয়ার পরে কেউ তাদের ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো দেশে, যেমন সেনজেন কান্ট্রি, ধরেন কেউ ইতালিতে যাওয়ার বললো যে ইতালি কোনো এক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলো, এখন সে বসনিয়াতে অলরেডি এনরোলড আছে, সে ইতালিতে ট্রান্সফার করতে পারবে কিনা বা পর্তুগালে ট্রান্সফার করতে পারবে কিনা? অবভিয়াসলি পারবে, কারণ এখান থেকে রিসেন্টলি তিনজন স্টুডেন্ট অলরেডি নার্সিং এ যারা ছিল তারা স্লোভেনিয়াতে অ্যাপ্লাই করছে, তাদের ডকুমেন্ট হয়ে গেছে, ইউনিভার্সিটি থেকেও তাদের রিলিজ দিয়ে দিছে। সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি তারা অফার লেটার নিয়ে আসতে পারে সেনজেন কান্ট্রি থেকে, তাহলে তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা ইজিলি ট্রান্সফার হয়ে চলে যেতে পারবে। কেন এটা হচ্ছে কারণ কি কারিকুলাম ম্যাচ করলে, অবভিয়াসলি যেহেতু কারিকুলাম ইউরোপিয়ান ইউনিয়নের। এখানে আমি একটা জিনিস একটু বুঝাই, সেটা হচ্ছে আমরা ইউরোপ কারিকুলাম মেনটেন করি, যেটা আমার কলিগ বললো কিছুক্ষণ আগে, যে বিকজ পুরো ইউরোপিয়ান স্টাডি কারিকুলাম মেনটেন হয় ইতালি, যেটা সব থেকে পুরনো ইউনিভার্সিটি বলোনিয়ার আন্ডারে, ঠিক আছে? তো ওরা হচ্ছে ইসিটিএস এই কারিকুলামটা মেনটেন করে, ঠিক আছে? তো আমরাও ইসিটিএস কারিকুলামটা মেনটেন করি। সো পরবর্তীতে আপনার থেকে যদি মনে হয় যে না, আমি আমার ক্রেডিট ট্রান্সফার করবো, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনি ওখান থেকে ইনভিটেশন লেটার করতে পারলে, আপনি ইনভিটেশন লেটার যদি আপনার কাছে আসে, তাহলে আপনি এখান থেকে খুব ইজিলি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এমন না যে আবার আপনাকে এক্সট্রা কোনো, হ্যাঁ কিছু কিছু কোর্স থাকে আবার, যেমন ক্রেডিটের উপর ডিপেন্ড করে, কিছু কিছু কোর্স থাকে আপনার ইউনিভার্সিটিতে ক্রেডিট কম ছিল কিন্তু ইতালির ইউনিভার্সিটির ক্রেডিট বেশি, তো ওগুলো হয়তো আপনাকে একটা দুইটা এক্সাম বেশি দিতে হবে ইতালি ইউনিভার্সিটিতে গিয়ে। বাট নর্মালি আপনার প্রতি বছরের কারিকুলাম, যেমন আমি এখন এমবিবিএস পড়তেছি, আমার সাথে আমি যদি ইতালি কম্পেয়ার করি, আমরা সেম কারিকুলামে পড়তেছি লিটারালি। মানে আমি অ্যানাটমি পড়তেছি ফার্স্ট ইয়ারে, তারাও অ্যানাটমি পড়তেছে, সেকেন্ড ইয়ারে আমি ফিজিওলজি পড়তেছি, তারাও ফিজিওলজি পড়তেছে, এই আর কি। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই কোশ্চেন একটু পরে করি ভাইয়া। আচ্ছা, এরপরে কোশ্চেন আমি যদি আসি, আপনার হলো স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা, এটা একটা অনেকে কোশ্চেন থেকে, স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা এবং যদি যাওয়া যায় কখন নেওয়া যাবে? আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস মেনশন করি আগে ইসিটিএস এর ব্যাপারটা নিয়ে। ইসিটিএস এর ব্যাপারটা হচ্ছে, ইসিটিএস এর ফুল মিনিং যদি আমি বলি, ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। সো ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, আমরাও ইসিটিএস মেনটেন করি, তারপর ইউরোপিয়ার সব কান্ট্রিরাই হচ্ছে ইসিটিএস মেনটেন করে। সো এটা ইজি যে না, আপনি ইসিটিএস, যেমন ইসিটিএস এর মধ্যে ক্রেডিট থাকে, আপনি যদি ওইভাবে ক্রেডিট কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার জন্য আদার, যেমন আমার কলিগ অলরেডি মেনশন করছে এই ব্যাপারটা, যে আমরা ইজিলি অন্য কান্ট্রিতে মুভ হয়ে যেতে পারবো। যদি এক্সট্রা যদি মনে করেন কিছু জায়গা থাকে যে এই আমাদের কান্ট্রিতে কিছু কোর্স আছে এক্সট্রা করানো হয়েছে, যেটা ওইখানে এক্সট্রা বা পরের বছরে যা করতে হবে, সেক্ষেত্রে আপনি কম এক্সাম দিতে হতে পারে। আবার কিছু কোর্স যদি না থাকে এখানে, তো ওইখানে যে এক্সট্রা খালি কিছু এক্সাম দিলেই আপনি ওই কোর্সগুলো কমপ্লিট করতে পারেন, তখন সেই ক্ষেত্রে ওটা ইজি হয়ে যায়। এমন যে আপনি যদি ইনভাইটেশন লেটার আনতে পারেন, তখন ইউনিভার্সিটি আপনাকে রিলিজ দিয়ে দিবে, তখন আপনি ইজিলি চলে যেতে পারবেন অন্য কোনো কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ হয়ে যেতে পারবেন। আর ভাই স্পাউসের কথা যেটা আপনি ইয়া করছেন না, স্পাউস সম্ভব না এখন, স্পাউস এখন সম্ভব না। হ্যাঁ, স্পাউস এখন সম্ভব না আমাদের এখানে, কারণ সবাই আস্তে আস্তে স্টুডেন্ট ভিসা, তো স্পাউস ভিসা এখনো স্টার্ট হয় নাই। যদি কেউ এখানে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে নেয়, তখন সেক্ষেত্রে তার স্পাউসকে আনতে পারবে। আচ্ছা, তাহলে পিআর এর ব্যবস্থা কি? মানে গ্র্যাজুয়েশনের কত দিনের পরে সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে? অ্যাকচুয়ালি যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে আমাদের একটা টেম্পোরারি রেসিডেন্সি দেয়, প্রত্যেক বছর আমাদের টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লাই করতে হয়। প্রত্যেক বছর 5 বছর পরে, মানে 5টা স্টিকার বলে, এক একটা স্টিকার বলা হয়, এক একটা স্টিকার পরে 5 নম্বর স্টিকার পর আপনি যখন 6 নম্বর স্টিকারে যাবেন, তখন আপনারা যায় পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন অটোমেটিক্যালি আপনি যখন নেক্সট 6 নম্বর স্টিকারে যখন অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনি অটোমেটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন এটা।
তখন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে ইজিলি। মানে 6 বছর পরে পিআর পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 6 বছর আর পরে পিআর পেয়ে সিটিজেন যাচ্ছে। সিটিজেন আজ সেটা প্রথমে পাবে পার্মানেন্ট রেসিডেন্সি, এর 1.5 বছর পরে, অ্যাকচুয়ালি 2 বছর পরে যায় পাবে পাসপোর্ট। আচ্ছা, একটু আগে প্রথম শুরুর দিকে একটা জিনিস বলেছিলেন যে অ্যাজ এ বসনিয়ার স্টুডেন্ট সে কি চাইলে অন্যান্য সেনজেন কান্ট্রিতে মুভ করতে পারবে কিনা, বা মুভ করতে পারবে মানে সে ঘুরতে যেতে পারবে কিনা, ধরেন সামার ভ্যাকেশন থাকে, সামার ভ্যাকেশনে বা অন্য কোনো ভ্যাকেশনে ঘুরতে যেতে পারবে কিনা? হ্যাঁ, এটা জিনিস আমি বুঝাই। প্রথম 1 বছর যে জিনিসটা, প্রথম 1 বছর যে তার ভিসা স্টিকারটার মেয়াদটা থাকে, প্রথম 1 বছর সে অ্যাপ্লাই করলে তার ভিসা পাওয়ার রেশিও পাবে না এমন কোনো কথা না, পাওয়ার রেশিওটা কম। বাট সে যদি সেকেন্ড ইয়ার থেকে, মানে সেকেন্ড টাইম যখন সেকেন্ড ইয়ারে যখন সে অ্যাপ্লাই করবে, তখন তার ভিসা রেশিও সেকেন্ড স্টিকারের জন্য যখন অ্যাপ্লাই করবে এখানকার টেম্পোরারি রেসিডেন্সি, তারপরে যখন সে ভিসা করতে যাবে অন্য কান্ট্রির জন্য, যেমন অন্যান্য সেনজেন কান্ট্রি, তখন তার জন্য ইজি হবে ওই ভিসা করাটা। তখন এই ক্ষেত্রে ভিসা রেশিওটা বেটার হয়। কারণ আমার মতে সেকেন্ড ইয়ার থেকে অ্যাপ্লাই করা বেটার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি একটু বলি ভাইয়া, ওই যে আপনি যে বললেন ভিসার ব্যাপার, ট্যুরিস্ট ভিসাটা অ্যাকচুয়ালি আপনার পাওয়া ইজি, বিকজ আপনার কাছে যখন এখানকার রেসিডেন্সি থাকবে, টেম্পোরারি রেসিডেন্সি, আপনি অ্যাকচুয়ালি ওইটার এগেইনস্টে অ্যাপ্লাই করতেছেন আপনি যে কোনো সেনজেন কান্ট্রির জন্য। তো অন দ্যাট টাইম প্রসেস ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ইজিয়ার। আপনার থেকে শুধু একটা সার্টেন অ্যামাউন্ট দেখাতে হবে ব্যাংকে এখানকার কারেন্সিতে, আপনি যেহেতু বসনিয়াতে থাকেন, আর আপনার হালকা পাতলা কিছু ডকুমেন্ট দেখাতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড আপনি প্রায় 3-4 ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কতদিনের ভিসা চাচ্ছেন ওটার উপর, কিন্তু ভিসা পাওয়াটা আপনি সেকেন্ড ইয়ার থেকে একদম ইজি। আপনি বিকজ আপনি আমাদের টেম্পোরারি রেসিডেন্সির এগেইনস্টে অ্যাপ্লাই করতেছেন অ্যাকচুয়ালি, তাই। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি যে বেসিক কোশ্চেনগুলো সেগুলো জানা হয়ে গিয়েছে। মানে এখন কিছু বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একবারে স্টেপ বাই স্টেপ প্রসেস, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একবারে ভিসা সাকসেস পর্যন্ত কি কি ধরনের স্টেপের ভিতরে যেতে হবে, এটা একটু ডিটেলস একটু বলতে, মানে আপনাদের যে অভিজ্ঞতা ছিল, হ্যাঁ সেই অভিজ্ঞতা নিয়ে একটু আমাদের একটু কাইন্ডলি বলবেন, আপনারা কীভাবে গিয়েছেন। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের তো আমরা প্রসেস করব, আপনাদের মুখ দিয়ে শুনতে চাই যে আসলে আপনারা কীভাবে গিয়েছেন আপনারা জার্নিটা। প্রথম থেকে যদি শুরু করি, প্রথমে হচ্ছে আপনার এমবিবিএস এবং নার্সিং এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এন্ট্রান্স এক্সাম দেওয়ার আগে আপনার একটা কন্ডিশনাল অফার লেটার লাগে আপনার, ওইটার জন্য আপনার এসএসসি ডকুমেন্ট এন্ড এইচএসসি ডকুমেন্ট, ওই দুইটার প্রয়োজন হয়। ঠিক আছে, ওইটার পর আপনি ডকুমেন্টস সাবমিট করার পর আপনি এন্ট্রান্স এক্সাম দিবেন। আপনি এন্ট্রান্স এক্সাম যখন পাস করবেন তখন আপনার কাছে একটা অফার লেটার আসবে, কন্ডিশনাল অফার লেটার, প্লাস হচ্ছে ইনভয়েস সবকিছু। অন দ্যাট প্রসেস আপনি যখন টিউশন ফিটা পে করবেন ফার্স্ট সেমিস্টারে, তখন হচ্ছে আপনার ইনভিটেশন লেটার থেকে শুরু করে বাকি মানে অ্যাপ্লাই করার জন্য যা যা ডকুমেন্ট তখন মানে ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে। বিকজ এখানে ইনভিটেশন লেটার পাঠানোর আগে আপনাকে এখানেও কিছু প্রসেস থাকে, যেমন হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে পারমিশন নেওয়া লাগে, তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে ফার্স্ট অ্যাটেস্টেশন করা লাগে, তারপর হচ্ছে এখানকার একটা কোর্ট থেকে আবার অ্যাটেস্টেশন করা লাগে। তো সবকিছু মিলিয়ে আপনার ওই জিনিসটা আপনার কাছে গিয়ে পৌঁছায় টিউশন ফি পে করার পর। তারপর আপনার ডকুমেন্ট যখন রেডি হয়ে যায়, আপনার হাতে ইনভিটেশন লেটার যাবেন, তখন আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারপর 10 থেকে 15 দিনের মধ্যে ভিসা হয়ে যায়। এখন ডিপেন্ড করে আসলে সেটা, বিকজ এমবাসি অ্যাকচুয়ালি কোন সময় বিজি থাকে না থাকে ওটার উপর ডিপেন্ড করে। তারপর ভিসা হাতে আসলে তারপর আপনার ইনটেকের উপর ডিপেন্ড করে আপনি চলে আসেন, ইজি প্রসেস। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার মুবিনুর রহমান, আপনি কি কিছু অ্যাড করতে চান? আমি আমার কলিগ তো সবকিছু অলরেডি মেনশন করে দিছে। সো যদি বলি প্রসেসটা ইজি বলা যায়, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে প্রসেসটা মোটামুটি ইজি আছে। যেমন যখন স্টুডেন্টদের ডকুমেন্ট সাবমিট করা হয়, ডকুমেন্ট সাবমিট করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই হচ্ছে তার হচ্ছে কন্ডিশনাল অফার লেটারটা হাতে চলে যায়, মানে ইউনিভার্সিটি থেকে পাঠায় দেওয়ার পরে এন্ট্রান্স এক্সাম অ্যাটেন্ড করার পরে সেকেন্ড জিনিসটা হচ্ছে তার জন্য হচ্ছে তার পেমেন্ট ইনভয়েস যেটা আছে সেটা ডিরেক্ট অথরাইজ ইউনিভার্সিটি থেকে চলে যাবে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ইয়া স্টুডেন্টের কাছে। তো স্টুডেন্ট ক্যান চেক দিস অ্যাকাউন্ট ফ্রম এনিওয়্যার, এনি ব্যাংক। সো স্টুডেন্ট চেক করতে পারবে যে কোনো জায়গা থেকে ইউনিভার্সিটির যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যাংকের যে কোনো ব্যাংকে চেক করলেই সে দেখতে পারবে সেটা অথেন্টিক কিনা। তো
তো চেক করার পরে স্টুডেন্ট যখন তার টিউশন ফি পেমেন্ট করে দিল, টিউশন ফি পেমেন্ট করার সাথে সাথে তার ইনভয়েস রেডি হয়ে যাবে 10 থেকে 15 দিনের মধ্যে। ইনভয়েসটা হাতে আসার পরে সে হচ্ছে বসনিয়ার ভিসার অ্যাপ্লাই করবে। আর একটা জিনিস, সরি, ইনভিটেশন লেটার হাতে আসার পর, ইনভিটেশন লেটার একটা জিনিস কি, ইনভিটেশন লেটারটা পাওয়া মানে হচ্ছে, আমি অলরেডি একবার মেনশন করছি, ইনভিটেশন লেটার পাওয়া মানে তার ভিসা 100% হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কোনো রিস্ক নাই যে ভিসা হবে কি হবে না, ইনভিটেশন লেটার পাওয়া গেছে হাতে আসছে, বাট ভিসা রেশিও হবে কি হবে না, ভিসা রেশিও কত পার্সেন্ট। তো আমি যদি বলি ইনভিটেশন লেটার হাতে পাওয়া মানে 100% ভিসা রেশিও। আচ্ছা, তো মেইন তো হচ্ছে ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়া ছাড়া কি অন্য কান্ট্রিতে যাওয়া যাবে? ইন্ডিয়া ছাড়া অপশন হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়াতে যেতে পারবেন ইজিলি। আচ্ছা, আমরা একটু বিষয়গুলো একটু আলোচনা করি। সেটা হলো ধরেন আপনি তো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা দুজন আমাকে ওভারঅল, আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে ওভারঅল যে প্রসেসটা সেটা জানিয়েছেন। এখন আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে ওভারঅল যে খরচের যে বিষয়টা, হ্যাঁ, কস্টিংটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত কীরকম খরচ হতে পারে আপনার একটু ধারণা দেন, বা আপনারা যখন গিয়েছিলেন আপনাদের কীরকম খরচ হয়েছিল, এবং আপনাদের যে শুরু ওই থেকে টাইমে কোনো শেষ পর্যন্ত সমস্যায় কোনো ফেস হয়েছিলেন কিনা সেগুলো একটু জানাবেন। এখন যদি আমাদের হিসাবটা করি, আমাদের হিসাবটা হচ্ছে আমাদের টাইমে কিছু আমরা ফার্স্টে যে এজেন্সির কাছে ডকুমেন্ট সাবমিট করছিলাম, সেই এজেন্সি আমাদের টোটাল অ্যারাউন্ড 1.5 ইয়ার আমাদের নষ্ট করে দিছিল। কারণ সে একবার বলছে ডকুমেন্ট হয়েছে, একবার বলছে ডকুমেন্ট হয় নাই, একবার এই কথা বলে, একবার ওই কথা বলে। একবার আমরা যখন আমরা ফার্স্ট অ্যাপ্লাই করি তখন আমাদের ইন্ডিয়াতে যে অ্যারাউন্ড 45 ডেজ আমাদের ইন্ডিয়াতে থাকতে হয়েছে। সে বলছে আমাদের ভিসার অ্যাপ্লাই করা হয়েছে, সে আমাদের সব ডকুমেন্ট রেডি আছে, এই কথা বলছে। বাট কি পরে যখন আমরা এম্বাসিতে গেছি, এম্বাসিতে যাই দেখি আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্টও নেওয়া নেই, কোনো ডকুমেন্টও কিচ্ছু রেডি না, সব ফেক ডকুমেন্ট ছিল। ঢাকারই একটা এজেন্সি। তো এই জিনিসটা আমাদের খুব খুব বড় ধরনের একটা প্রবলেম ফেস করতে হয়েছে। পরে তো আপনাদের থ্রুতে আসলাম, তখন তো মোটামুটি আমার কোনো এক ধরনের প্রবলেম, মানে রিসেন্ট আমি কোনো প্রবলেম ফেস করিনি। আমি 15 ডেজের মধ্যে আমি সব ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে যাওয়ার পর আমি 15 ডেজ এর মধ্যে আমার সব ডকুমেন্ট সাবমিট করা, 15 ডেজ এর মধ্যে আমি ভিসা হাতে এসে পড়ছে আমার। সো ওই জিনিসটা যদি হিসাব করি যে অথেন্টিসিটিটা মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা এজেন্সির, যে এই এজেন্সিটা কাজটা কিভাবে করতেছে। যেমন প্রিভিয়াসলি আমি যে এজেন্সিতে কাজ করা হয়েছে, আমার ডকুমেন্ট নিয়ে যে এজেন্সি কাজ করছে, সে আমাকে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। আমাকে ডকুমেন্ট ঠিকভাবে দেয় নাই, আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিয়েছে, কিন্তু আমার ডকুমেন্ট ঠিকভাবে করে দেয় নাই। তখন আমার অনেকগুলো প্রবলেম ফেস করতে। বাট যখন আপনাদের এজেন্সিতে আসছি তখন কিন্তু আমার এই প্রবলেমগুলো ফেস করতে হয় নাই। কারণ তখন ভাইয়া ছিল, আপনি ছিলেন, ফাইম ভাইয়া, সবাই ছিল, তখন আমাকে হেল্প করছে। প্রত্যেকটা জিনিস একটা গাইডলাইনের একটা প্রসেসের মধ্যে রেখেছে। তখন আমি অথেন্টিসিটি চেক করতে পারছি। তখন আমি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট হয়েছে, তখন আপনারা ডিরেক্টলি আমাকে বলছিলেন যে তুমি যদি চাও তাহলে ইউনিভার্সিটি চেক করতে পারো। তখন আমি অথেন্টিসিটি চেক করছি, তখন কিন্তু আমার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয় নাই। কিন্তু বাট আমাদের স্টুডেন্টদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অথেন্টিসিটিটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে জিনিসটা হচ্ছে অন্যান্য এজেন্সি বিভিন্ন অনেক কিছু অফার করে, বাট কাজে কিছুই না, সেটা একটা জিনিস। তো আমি যদি বলি প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছ থেকে আসার পর আমার প্রসেসটা ইজি হয়ে গেছে, কিন্তু বাট প্রিভিয়াসলি যে এজেন্সি ছিল সেটা আমাকে খুব হ্যাসেল করতে হয়েছে। তো এই জিনিসগুলো থেকে বলি যে এটা সব দিকে কাজ করতে প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো আপনাদের ওভারঅল কত খরচ গিয়েছিল তখন পুরো সবকিছু মিলিয়ে যদি বলেন আর কি? তখন আমি যদি হিসাব করি, আমার ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি ছিল তখন 2000 ইউরো। তো ডকুমেন্ট সবকিছু সাবমিট করা সহ 6 to 7,000 ইউরোর মতো খরচা হয়েছিল। তখন আমার সব ডকুমেন্ট সাবমিট সবকিছু মিলে 6 to 7,000 ইউরো মতো। এটা কি ভিসার আগে? এটা আপনাকে যেমন টিউশন ফিটা অবভিয়াসলি পে করতে হবে। টিউশন ফিটা পে করে দিলে তখন আপনার ইনভয়েস যখন হাতে আসবে তখন টিউশন ফিটা পে করে দিলে আপনি ইনভাইটেশন লেটার দিবেন। ওখানে সম্পূর্ণ টোটাল কস্ট আমি আপনাকে বলছি 6 to 7,000 ইউরোর মতো আমার খরচা হয়েছিল। মানে হচ্ছে ভাই, ইনভিটেশন লেটার আসা পর্যন্ত কত টাকা খরচ আছে? ইনভিটেশন লেটার আসা পর্যন্ত এক্স্যাক্টলি আমি ভাইয়াদের কাছে ফার্স্টে হচ্ছে আমার টিউশন ফি এন্ট্রান্স এক্সামের অ্যাপ্লাইয়ের জন্য আমি 500 ইউরো সাবমিট করছিলাম। 500 ইউরো সাবমিট করার পরে আমি ওখান থেকে আমার কারণ তারা তখন আমাকে ওইখানে এন্ট্রান্স এক্সামের জন্য এনরোলমেন্ট করতে হয়, এখানে এনরোলমেন্ট করে দিছে, সব ডকুমেন্টেশন করে দিছে। তারপর আমি এন্ট্রান্স এক্সাম অ্যাটেন্ড করছি। এন্ট্রান্স এক্সাম অ্যাটেন্ড করার পরে ইউনিভার্সিটি থেকে আমার সরাসরি ইনভয়েস আসছে।
তো এটা ভাইয়াদের কাছে আসছে, তারপরে আমাকে ইনভয়েসটা শেয়ার করছে, আমার মেলও আসছিল, ভাইয়াদের মেলও আসছিল, তো আমাকে শেয়ার, তারপর আমি এটা পাওয়ার পর আমি ব্যাংকে গেছি, আমার ব্যাংকে ইসলামী ব্যাংকে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, তো এখান থেকে আমি টিউশন ফি পে করে দেওয়ার পরে 15 থেকে 20 দিনের মধ্যে আবার ইনভাইটেশন লেটার হাতে এসে পড়ছে। ইনভাইটেশন লেটার হাতে আসার পর আমি ইন্ডিয়ান ভিসা, এর মধ্যে যখন আপনি ব্যাংকে টিউশন ফি পে করে দিবেন তার মধ্যে আপনি ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লাই করে ফেলবেন। আমি যেটা করছিলাম, আমি যেটা ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লাই করার পরে আমি সেই ডকুমেন্টগুলো নিয়ে আমার ইনভাইটেশন লেটার হাতে এসে পড়ার পরে আমি সাথে সাথে চলে গেছি ওইখানে। আমাকে ভাইয়ারা হেল্প করছে, ইন্ডিয়ান ছিল, তো তারা আমাকে ওই এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে। আমি যে ডকুমেন্ট সাবমিট করার 15 থেকে 20 দিনের মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গেছে। এরপরে ভাইয়াদের যেটা ছিল সেই অনুযায়ী আমরা কাজ কমপ্লিট করে আমরা বসনিয়াতে চলে আসছি। আমার এরপর আসার পরে আগামী 1 বছর আমার কোনো হ্যাসেল পোহাইতে হয় নাই, সব ডকুমেন্ট তারা করে দিছে। এখানকার যত ধরনের ডকুমেন্ট ছিল, যেমন টেম্পোরারি রেসিডেন্সি, যখন প্রথম আসি তখন তো এত কিছু আমি জানতাম না, তখন সব ধরনের এখানে 1 বছরে যত ধরনের হেল্প আছে তারা আমাকে করছে, এখানে প্রোভাইড করছে। তো এই জিনিসটা যদি বলি তাহলে আমি এখানে একটা বেস্ট একটা সার্ভিস পাইছি হিসাবে। ভাইয়া কারণ এখানে আপনার শুধু আপনি TRC কোন ইনটেকের স্টুডেন্ট? আমি 2023 তে আসছি, 2023-এ সেপ্টেম্বর ইনটেকে। আচ্ছা ভাই, এন্ট্রান্স এক্সামটা কি সবার ক্ষেত্রে নাকি? এন্ট্রান্স এক্সাম ব্যাচেলর এক্সাম নাকি মাস্টার্সের জন্য এন্ট্রান্স দিতে হয়? আচ্ছা, আমি আমরা আমি মোটামুটি সবকিছু শেষ করেছি, তো এখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন শুরু করতে পারি। তো এর আগে হলো কয়েকজন হলো হ্যান্ড রেইজ করেছিল, তাদেরকে আমরা একটু সুযোগ দিই। এর মধ্যে ফার্স্টে আছে হলো জুবায়ের ইবনে উমর, উনি কি লাইনে আছেন? আপনি একটু কাইন্ডলি কোশ্চেন করতে পারেন আপনার। জি, আচ্ছা, আমি 2022-এ এইচএসসি এক্সাম দিছি মাদ্রাসা বোর্ড থেকে, মানে আলিম। আমি কি বসনিয়াতে অ্যাপ্লাই করতে পারবো? এখন হচ্ছে মাদ্রাসার কারিকুলাম আর এখানকার কারিকুলাম ম্যাচ করবে কিনা এটা এক্স্যাক্টলি আমি বলতে পারলাম না। আমাকে আমি ভাই অবভিয়াসলি ভাইয়ারা এই ব্যাপারটা জানবে, কারণ এখন পর্যন্ত যদি বলি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন, এখন পর্যন্ত এরকম কোন স্টুডেন্ট আমরা আমাদের ইউনিভার্সিটিতে আসেনি যারা মাদ্রাসা বোর্ডের থেকে আসছে। কারণ এখানকার মাদ্রাসা বোর্ডের যে কারিকুলাম সেটা যদি বলি সেটা কিন্তু বাংলাদেশে বানানো কারিকুলাম, এটা কিন্তু ইন্টারন্যাশনাল কারিকুলাম বলা যায় না। সো এই জিনিসটাই একটু ইনশিওর হতে হবে, এটা ছাড়া আমি বলতে পারবো না এক্স্যাক্টলি আপনাদেরকে, কারণ মাদ্রাসা বোর্ডের কারিকুলাম বাংলাদেশ থেকে বানানো হয়েছে। আর যেমন যদি বলে 10th and 12th কিন্তু এটা কিন্তু বলা যায় মোটামুটি সব জায়গায়, যেমন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন সব জায়গায় কিন্তু সেম একটা কারিকুলাম বলা যায়। বাট এই মাদ্রাসা বোর্ডের কারিকুলাম কিন্তু আবার ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে ম্যাচ নেই। তো এই জায়গাটা একটুখানি কমপ্লিকেশনটা থাকতে পারে, বাট আমি এই জিনিসটা জানি না, হয়তো বা ভাইয়ারা এই ব্যাপারটাতে খুব ভালো জানবে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা কয়েক জায়গায় আমাদের কয়েকটা যে ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি, দুটো ইউনিভার্সিটিতে মাদ্রাসার আমরা ট্রান্সক্রিপ্ট পাঠিয়েছিলাম, কিন্তু আসলে তারা ওইভাবে রেসপন্স করেনি এবং তারা বলছে যে এটা অ্যাপ্লিকেবল না, মানে এটা আপনার হলো ম্যাচ করে না তাদের যে কারিকুলাম। এই জন্য তারা আসলে এইচএসসি যেটা তারা সেটা প্রিফার করে আর কি, বুঝতে পেরেছেন? তো আর কি ভালো হয় একদিন ভাই আমাদের অফিসে আসলে আমরা সরাসরি কথা বলে বাকিটা ধরেন আপনার যদি অন্য কোনো অপরচুনিটিস থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট যিনি হ্যান্ড রেজ করেছিলেন জানি রয় ভাই, কি অনলাইনে আছেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি করে একটু ফেলতে চাইতেছি। আচ্ছা ভাই, জি ভাই, আমার 19-এ ব্যাচেলর কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এরপর থেকে আমি বিজনেস করতেছি, এখন তো 2026 চলে। এখন কি চাইলে সেপ্টেম্বর সেশন বা 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারি সেশন অ্যাপ্লাই করা পসিবল? এখন একটা জিনিস বলি কি, মানে আপনার এজ গ্যাপটা হচ্ছে अराउंड 7 ইয়ারের, যদি বলি 7 ইয়ার। আপনার মাঝখানে কি আপনার কোনো জব ছিল? যেমন আপনি কি কোনো জবের দেখাতে পারবেন, রিকোয়ারমেন্ট? না, জব না, আমার বিজনেস আছে, আমি ট্রেড লাইসেন্স দেখাতে পারবো 21 থেকে 26 পর্যন্ত। না, বিজনেস আসলে একটা জিনিস কি, মাস্টার্সের ক্ষেত্রে বিজনেস ফ্যাক্টর না, মাস্টার্সের ক্ষেত্রে জব রিকোয়ারমেন্টটা ফ্যাক্টর। কারণ আপনার ওখানে জবের থেকে যদি কোনো একটা লেটার দেখাইতে পারেন যে না আপনার এখানে এক্সপিরিয়েন্স আছে, আপনি এখানে জব করছেন, তখন সেই ক্ষেত্রে এটা ইজি হয়। কারণ আপনি অ্যাপ্লাই করলেন, সমস্যা নাই, সবকিছু হয়ে গেল, কিন্তু এমবাসি কিন্তু আপনার ভিসা রেশিওটা একটুখানি ক্রিটিক্যাল হতে পারে এই জিনিসটা। কারণ এজ গ্যাপ তো আমি আপনাকে বারবার মেনশন করতেছি 4 থেকে 5 বছর, সর্বোচ্চ 4 থেকে 5 বছর, কিন্তু এর মধ্যে এক্সট্রা হলেও কোনো প্রবলেম নাই। যদি সেই ক্ষেত্রে স্টুডেন্ট যদি তার সে কোনো জব রিকোয়ারমেন্ট দেখায় যে না আমি এই যে 7 বছরের আমার গ্যাপ আছে, এর মধ্যে আমি 3 থেকে 4 বছর আমার জব করা হচ্ছে, তখন সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না, তখন সেক্ষেত্রে কোনো ভিসা প্রবলেম। তাহলে কি ভাই বছর নিয়ে না আগানোটাই আমার জন্য বেটার হবে?
জি জি ভাই, জি। ভাই আরো কান্ট্রি আছে, সেই কান্ট্রি নিয়ে আমরা চাইলে কথা বলতে পারি, আপনি আমাদের অফিসে আসবেন হুম, হুম। কাইন্ডলি। সেটা ভাইয়াদের অফিসে যাবেন, ভাইয়ারা আপনাকে মেনশন করে দেবে আপনাকে কোন জায়গায় করলে বেটার হয়। এমনও হতে পারে আমি যদি ভাইয়ারা অপশন খুঁজেও বের করতে পারে আপনার জন্য বসনিয়াতে কোনো একটা অপশন আছে কিনা, তো ওই জিনিসটা ভাইয়ারা আপনাকে সবকিছু বলে দিবে যে জব ওইখানে আপনার সার্টিফিকেট আর কিছু দেখাই দিলে তো প্রস্তাব। মনে হয় ওনারা একটা পসিবল হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার একটা জব সার্টিফিকেট যে কোনো ইয়ে থেকে। ভাই আমরা এটা সরাসরি কথা বলবো না, একদিন আমাদের অফিসে আসবেন, আমরা কথা বলে হ্যাঁ, আপনি এটা একটা ভাইয়াদের অফিসে সলিউশনে যান, বের করার চেষ্টা করব। অবভিয়াসলি। কোনো একটা অবশ্যই সলিউশন তো বের করা যাবে। হুম, ভাইয়াদের অফিসে সবকিছুর সলিউশন আছে, যেমন আমার প্রবলেমের সলিউশন ছিল। আচ্ছা আচ্ছা, নেক্সট হলো আমি জানি রয় ভাই কি আছেন এখন অনলাইনে? আপনি একটু একটু দ্রুত করবেন সবাই কোশ্চেনগুলো, কারণ সময় খুবই কম, অলরেডি 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জি, সালাম আলাইকুম ভাই। জি 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 ভাই বলেন, একটু শর্টে বলবেন আর কি। জি ভাইয়া, জি আমি বলতেছিলাম যে ভাই আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 2016-তে, বাট আমার এলএলবি আমি কোর্স কমপ্লিট করেছি 2022 সালে। তবে আমার 2014 সাল থেকে আমি বর্তমানেও আমি একটি এনজিওতে ম্যানেজার হিসেবে, সুনামধন্য একটি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সেক্ষেত্রে কি আমি বসনিয়াতে মাস্টার্স প্রোগ্রামে এলাও হবো? না, এখানে এখানে অলরেডি মেনশন করেই দেওয়া হয়েছে। আমার কলিগও কিছুক্ষণ আগে আপনার অবভিয়াসলি আপনারা ছিলেন তখন মিটিং এ, অবভিয়াসলি শুনছেন যেন মাস্টার্স করতেছেন আবার মাস্টার্স করবেন। তো এই ক্ষেত্রে এই জিনিসটা একটুখানি কমপ্লিকেটেড হতে পারে, কারণ তখন আপনাকে কোশ্চেন আস্ক করতে পারে, কারণ আপনি একবার মাস্টার্স করছেন আবার এলএলবি করছেন। তো এই ক্ষেত্রে আপনার জিনিসটা তো মানে জিনিসটা কেমন কমপ্লিকেটেড একটা জিনিস। তারপর আপনার মাস্টার্স করছেন সেই 2016-তে, আবার এরপরে আবার আপনি এলএলবি কমপ্লিট করছেন 2022-এ। তো আপনার কিন্তু একদম মাস্টার্স আছে কমপ্লিট করা। হ্যাঁ, আশা করি আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। তাও যদি কোনো কোশ্চেন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে একটু কাইন্ডলি নক দিন। আচ্ছা, এবার এমডি ইসমাইল ভাই আপনি কি আছেন? ভাইয়া আমি একটা জিনিস মেনশন করতে চাই জি সবার ভাইয়া। আগে। ভাইয়া আপনারা একটু হোল্ড করেন, আমি একটা জিনিস মেনশন করতে চাই। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কিন্তু এখানে আমরা 11 জন স্টুডেন্ট আছি রিসেন্টলি। সব বসনিয়াতে যদি হিসাব করি বাংলাদেশি অ্যারাউন্ড আছে আমরা 24 জনের মতো। তো আমি একটা জিনিস মেনশন করতে চাই, আমাদের 24 জনের রেপুটেশন কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো 24 জনের রেপুটেশন রিসেন্টলি কিছু এজেন্সি লোক পাঠাইছে, ঠিক আছে? 1-2 জন স্টুডেন্ট পাঠাইছে, 1-2 জন স্টুডেন্টই কিন্তু পালাই চলে গেছে। এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে, যদি কারো মাইন্ডসেট থাকে, আমি একটা কোর রিকোয়েস্ট করি, প্লিজ আপনারা এখানে স্টাডি ভিসায় আসবেন না। কারণ স্টাডি ভিসা মানে অনেক ইম্পর্টেন্ট একটা ভিসা, এরা অনেক গুরুত্ব সহকারে দেখে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। সো প্লিজ একটা রিকোয়েস্ট, যদি কারো মাইন্ডসেট থাকে যে ভাইয়া আমি চলে যাব, পালাই যাব, তাহলে প্লিজ আপনারা আসবেন না। তাহলে আপনাদের জন্য বেটার অপশন মনে করে আপনারা ওয়ার্ক ভিসায় আসেন। ওয়ার্ক ভিসায় এসে অলরেডি আমি এখানে একটু বলি, অলরেডি অ্যাজ আ বাংলাদেশ হিসেবে আমরা অনেক প্রবলেম ফেস করতেছি। কিছুদিন আগে আমাদের ডিনের কাছে একটা কল আসে, আমরা অলরেডি এখানে 3 বছর ধরে আছি এন্ড প্রতি একাডেমিক পারফরমেন্স আমাদের অনেক ভালো, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে মানে ভালোই সুনাম আছে আমাদের এখানে। তো ডিনের কাছে কল আসে এন্ড ডিনকে ডিরেক্ট কোশ্চেন করা হয়, সারাগো থেকে কলটা আসে, ইউনিভার্সিটি অফ সারাগো থেকে, যে আপনার কাছে যেসব বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট গুলো আছে তারা আছে নাকি পালাই গেছে, লিটারালি এমন করে। সো ইটস ভেরি ডিসরেসপেক্টফুল। আমরা অনেক বেশি লজ্জিত, অলরেডি অনেক বেশি লজ্জিত, এন্ড এই ব্যাপারটা আসলে দিনে দিনে সিরিয়াস হয়ে যাচ্ছে অনেক। তো আমি হার্ড এন্ড কোর রিকোয়েস্ট করে বলবো, যদি ভাইয়া সত্যিকারের কেউ পড়তে আসতে চান, হ্যাঁ বসনিয়া অনেক বেটার একটা অপশন, আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেটার একটা অপশন, ঠিক আছে, ইটস ট্রু, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি এটাকে মানে একটা দেশ সুযোগ দিচ্ছে কিন্তু সেটাকে আসলে অপব্যবহার করার জিনিসটা আসলে যারা ট্রুলি আমাদের মতো যেসব স্টুডেন্টরা ট্রুলি পড়তে চাচ্ছে বা নিজেদের ক্যারিয়ার একটা ভালো একটা ক্যারিয়ার করতে চাচ্ছে, আপনারা লিটারালি ওদের জন্য সুযোগটা নষ্ট করে দিচ্ছেন। তো প্লিজ কেউ যদি আপনাদের কমেন্টারি থাকেন, প্লিজ মানে অন্তত বসনিয়াটা সিলেক্ট করিয়েন না। এখনো বসনিয়া বাংলাদেশের জন্য অনেক ছোট একটা ফ্যাক্টর বলবো আমি আসলে, কারণ বাঙালি আমরা মাত্র আছি 20-25 জনের মতো। আমরা আসলে ইন্টারেস্টেড যে না আমরা আমাদের দেশের ভাইদেরকেও মানে এরকম একটা সুন্দর একটা ক্যারিয়ারের দিকে আমরা নিজেরাও করি, যে না ঠিক আছে, ইটস কোয়াইট ওয়েল, সবকিছু ঠিক আছে, ভালোই। সো এটা আমাদের আসলে পুরো মানে আমরা বসনিয়াতে যতগুলো বাঙালি আছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে এই আর কি। আচ্ছা, আমি লাস্ট হলো আসলে একটা কোশ্চেনে নিব, এরপরে আপনার ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন বা কল দিতে পারেন। এমডি ইউসুফ ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ ইউসুফ জুবাইর ভাই, আপনি একটু বলবেন প্লিজ। ভাই আমার ইকোনমিক্স এর উপর ব্যাচেলর করছিলাম 2019 সালে, মাস্টার্স করছি জগন্নাথ থেকে 2021 সালে।
তারপরে হচ্ছে আইএলটিএস এর এক্সাম দিছি লাস্ট মান্থে 6 ছিল। দেন আমি কি বসনিয়াতে আগানো ঠিক হবে ইকোনমিক্সে, অত একটু গ্যাপ হয়ে যায়। অবভিয়াসলি আমি এই ব্যাপারটা হচ্ছে হয়তোবা আমি কারণ এখানে স্টুডেন্ট, আমি তো হয়তোবা ভাইয়ারা হয়তোবা এইটাতে আপনার সলিউশনটা দিতে পারবে এক্স্যাক্টলি যদি বলতে চাই, হয়তোবা আপনার জন্য বেটার হবে কারণ আপনার আইএসও আছে। তো আপনার, আমি মনে করি আপনার জন্য হয়তোবা বেটার হতে পারে। আপনার তো এই যেহেতু জায়গাটা ব্যাকগ্রাউন্ড আমি ম্যাচ করে সেই ক্ষেত্রে আসলে আপনার জন্য Economics, বেটার হবে আর yes. কি, যেহেতু আমাদের মাস্টার্সটাও আসলে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের আন্ডারে ইউনিভার্সিটি হ্যাঁ, হ্যাঁ, বানানোটাতে, হ্যাঁ। তো ওইটার সাথে একটা ম্যাচ করবে আশা করি। আপনি ভাই তাহলে আমাদের সাথে কথা বলে আমরা বাকিটা ইনশাল্লাহ কাজ করব সামনাসামনি। আচ্ছা, এমডি ইসমাইল ভাইয়েরটা আমি নিয়ে শেষ করব কারণ যেহেতু সময় কম দিতে পারতেছি না। একটু আমাকে মেসেজ করবেন সবাই কাইন্ডলি যারা কোনো কোশ্চেন থাকে। আমি এইচএসসি দিয়েছি 2022 সালে, আমার এক্সাম রেজাল্ট দিয়েছে 23 ফেব্রুয়ারিতে। তো আমার কি হবে ব্যাচেলরে? আপনি আপনি মানে আপনার কথাটা আমি বুঝলাম না। তো আপনি এইচএসসি কবে দিয়েছেন? এইচএসসি 2022, কিন্তু রেজাল্ট হ্যাঁ। পাবলিশ হয়েছে ফেব্রুয়ারিতে 2023। হ্যাঁ হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল আপনার? জি জি, সায়েন্স। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি হবে হবে হবে, এটা কোনো মেজর ফ্যাক্টর হবে না। হবে হবে আপনার এটা। যেমন কি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে নাকি এমবিবিএস এর ক্ষেত্রে কোনটা আপনার মানে প্রেফারেবল কোনটা? অপশন কি সবগুলো খোলা নাকি ইঞ্জিনিয়ারিং যে? না, সবগুলাই খোলা আছে এখন অপশনে, ইঞ্জিনিয়ারিংও আছে, এমবিবিএসও আছে, নার্সিংও আছে, আপনার জন্য সব অপশন ওপেন আছে। আচ্ছা ইসমাইল ভাই আমাকে নক দিয়েন কাইন্ডলি, কারণ আসলে সময় কম তো আমি আসলে সবাইটা নিতে পারতেছি না। আমার একটা কোশ্চেন ছিল যে ভাই, পার্ট টাইম সময় জবের যে একবারে নাই, আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে আমি বলতে পারবো। হ্যাঁ, ভাই বুঝতে পারছেন, আমাকে একটু সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়েন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সকল কোশ্চেনে অ্যান্সার দেওয়ার। এবং সবচেয়ে বেশি ভালো হয় আপনারা আমাদের অফিসে আসেন, অফিসের লোকেশনটা আমি পাঠিয়ে দিব। হ্যাঁ, সবাই এসে আমরা সামনে কথা বলি। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাদের আজকে যারা অতিথি হিসেবে ছিলেন, আমাদের মুবিনুর রহমান তানবিন এবং আমাদের যে তন্ময় চক্রবর্তী, ওনার আপনাদের জন্য খুবই শুভকামনা। আপনার যেন আগামী দিন সুন্দর হয় এবং আপনারা যে এত সুন্দরভাবে আমাদের গাইড করেছেন আমাদের স্টুডেন্টদের, আমরা আসলে সবাই আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করছি এখানে যারা যারা আছেন বাইরে ভালো ইনফরমেশন দিছে ভাই। হ্যাঁ, বাইরে ভালো ইনফরমেশন দিছে। হ্যাঁ, আগামী সেপ্টেম্বরের পরে ইনশাল্লাহ বসনিয়াতে আপনাদের একসাথে দেখা হবে এবং আপনারা একসাথে একটা কমিউনিটি হিসাবে থাকতে পারবেন। এটাই আসলে চাওয়া যে বাংলাদেশের মানুষ সব জায়গায় ছড়ায় যায়। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ যারা যারা কোনো কোশ্চেন থাকে আমাদের অফিসে আসবেন, এসে আমরা সরাসরি কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।